Man, this is insane. আজকে আমি শেয়ার করতে আসছি আমেরিকাতে আমার সবচাইতে এবং ওয়ান অফ দি মোস্ট বিউটিফুল স্টেটের কাহিনী শেয়ার করতে। আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আমেরিকার কোন স্টেটটা আমার সবচাইতে প্রিয়, প্রথমে হচ্ছে কলোরাডো আর তারপরে হচ্ছে ইউটা। ইউটা হচ্ছে এমন একটা স্টেট যেখানে মনে হয় যে এটা একটা পৃথিবীর বাইরের কোনো একটা গ্রহে আমি চলে এসেছি। যেহেতু আমি নিজেকে সবসময় বলি যে আমি এলিয়েন, তো এই জায়গাটাতে আসলে পুরো এলিয়েনেটেড লাগে, মনে হয় যে এটা পৃথিবীর বাইরের একটা জগৎ, অন্যান্য স্টেটের সাথে এটার কোনোই মিল নাই এবং এটা একদমই আলাদা। চারপাশে এখানে কিভাবে ক্যাম্পিং করলাম এবং কি করলাম, কিভাবে অফ রোডিং করলাম আমরা গাড়ি নিয়ে, সব কিছু আজকে শেয়ার করব। এবং এখানে থাকতে হলে কিভাবে ক্যাম্পিং বুকিং করতে হয় এবং কোন সময়টাতে কোন সিজনে আসলে ভালো, সেটা সব কিছু আমি আজকে শেয়ার করব। তো চলেন আজকে আমি ঘুরে ঘুরে দেখাবো আমার সবচাইতে প্রিয় স্টেট ইউটা এবং আর্চেস ন্যাশনাল পার্ক। So believe it or not, this is my backpack inside here. I bought this from IKEA and look, that's my backpack in there. That's insane. Oh my gosh. JFK এয়ারপোর্ট অ্যাকচুয়ালি এত বিজি থাকে না। আমি যখন ট্রাভেল করতেছিলাম কলোরাডোতে, এই সময়টা ছিল 2001, কোভিডের পরে মাত্র এয়ারপোর্ট খুলে দেওয়া হয়েছে 2001-এ। তখন সবাই ট্রাভেল করতেছে, যার ফলে এয়ারপোর্ট অনেক বিজি ছিল। এর মধ্যে থেকেও কোনো রকমের ঝামেলা হয় না আমাদের, এটাই হচ্ছে বড় কথা। Okay, so I just passed my immigration. Now I'm waiting for my boarding. And this is insane. Look at this. Look at this, guys. তো কলোরাডোতে আসার পরেই আমরা প্রথমে ক্যাম্পিং করি ব্ল্যাক ক্যানিয়ন আফগানিস্তানে। ক্যাম্পিংয়ের পরের দিন সকালে উঠে আমরা ইউটার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই আর্চেস ন্যাশনাল পার্কের জন্য। তো ন্যাশনাল পার্কের যে ব্যাপারগুলো সেগুলো হচ্ছে যে আপনাকে আগে থেকে বুকিং দিতে হবে। আপনি যদি ক্যাম্পিংয়ের জন্য আগে থেকে বুকিং না দিয়ে থাকেন তাহলে আপনি ক্যাম্প করার জন্য পারমিট পাবেন না। পারমিট নেওয়ার জন্য আপনাকে অনলাইনে যেতে হবে, আর অনলাইনে যেয়ে আপনি আপনার বুকিং দিবেন। যারা ন্যাশনাল পার্কে পার্কিং করতে চান তাদের জন্য দুইটা খুবই ইম্পর্টেন্ট তথ্য। একটা হচ্ছে যে এই ন্যাশনাল পার্কের পারমিট পেতে হলে আপনাকে অ্যাটলিস্ট 2 থেকে 2.5 মাস আগে থেকে ট্রাই করতে হবে বুকিংয়ের জন্য, আদারওয়াইজ আপনি পাবেন না। আমরাও পাই নাই, কিন্তু আমাদের ফ্রেন্ড ছিল যে অলরেডি যার কাছে বুকিং ছিল ক্যাম্প সাইটের। তো আমরা বেসিক্যালি উই ক্র্যাশড ইন দেয়ার ক্যাম্প সাইট অ্যান্ড দেন আমরা ওখানে একটা থাকছি এবং প্রচুর হাইক করছি। কারণ আমরা যেখানে ক্যাম্পিং করি না কেন আমাদের মেইন পারপাস হচ্ছে হাইক করা। তো এখন আমি দেখাবো আর্চেস ন্যাশনাল পার্কে ইনফরমেশন বা ভিজিটার সেন্টার। মানে ওখানে যাওয়ার পরে মাথা এলোমেলো হয়ে গেছে যে কী দেখতেছি আর কী না দেখতেছি। চারপাশে এত অদ্ভুত ব্যাপার স্যাপার চলতেছিল যে নিজে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না যে এখানে হচ্ছেটা কি। আর আমেরিকার সবচেয়ে মজার বা সুন্দর ব্যাপার হচ্ছে যে এখানকার প্রত্যেকটা ন্যাশনাল পার্ক ওইখানকার আশেপাশে জিওলজিক্যাল যে হিস্ট্রিগুলো থাকে সেটার সাথে রিলেটেড থাকে এবং ওরা ওইটাকে অনেক বেশি ফোকাস করে। সো আমরা এখন আমাদের পারমিট নিচ্ছি, তারপরে আমরা ভিতরে ঢুকবো এবং দেখাবো তারপরে আরও কী কী হচ্ছে সেখানে। তো আমরা পারমিট কালেক্ট করে নিচ্ছি ভিজিটার সেন্টার থেকে।
তো ন্যাশনাল পার্কগুলো যেটা হয় আমেরিকাতে, যে দেখা যায় যে মেইন এন্ট্রেন্স থেকে আমাদের ক্যাম্প সাইট পর্যন্ত দেখা যায় যে 2-3 মাইলের একটা সিনিক ড্রাইভ থাকে, এবং এই সিনিক ড্রাইভগুলো হচ্ছে তারা তাদের ন্যাশনাল পার্ককে পুরো লিটারালি শোকেস করে যে তোমরা কিসের ভিতর দিয়ে যাচ্ছ। আমরা যখন আর্চেস ন্যাশনাল পার্কের ভিতর দিয়ে যাচ্ছিলাম, মানে জ ড্রপিং লাগতেছিল। আর এক একটা শেপ যে আর্চেসের কিংবা যে পাথরের যে শেপগুলো ছিল, এগুলো মনে হচ্ছিলো যে কেউ খোদাই করে রাখছে, বাট এগুলো সবই ন্যাচারাল, এগুলো কোনো হ্যান্ডমেড বা ম্যানমেড না। এবং এই পার্কের অনেক হিস্ট্রি আছে। যদি কেউ চান যে আপনি জানেন না যে কীভাবে বুকিং দিতে হয়, আমি আমার ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দিয়ে রাখবো যে কোথায় গিয়ে আপনারা বেসিক্যালি পার্কের জন্য পারমিট নিতে পারেন। অতঃপর আমরা আমাদের বহু প্রতীক্ষিত ক্যাম্প সাইটে চলে আসছি। এটার নাম হচ্ছে ডেভিলস গার্ডেন ক্যাম্পগ্রাউন্ড। ডেভিলস গার্ডেন নামটা শুনলে কীরকম ভয় লাগে না? মনে হয় যে এটা শয়তানের বাগান। ঠিক আছে, তো যাই হোক, এই ডেভিলস গার্ডেনের নামটা দেখেন, আর চারপাশে যে অদ্ভুত সুন্দর স্যান্ডস্টোনের যে ফরমেশনগুলা দেখলেই কেমন গা চমচম করে। আর এখানে যখন আমরা ক্যাম্পিং করছি রাতের বেলায়, আমাদের একটা বুনো শেয়ালের একটা ভয় ছিল, ববক্যাট যেটা বলে, এখানে প্রচুর পরিমাণে ববক্যাট আছে। আর হচ্ছে ইউটাতে ক্যাম্পিংয়ের সবচেয়ে বড় যে এই জিনিসটা মাথায় রাখতে, সেখানে এটা হচ্ছে পানির স্বল্পতা। এখানে প্রত্যেকটা কণা এখানে খুব হিসাব করে ব্যবহার করতে হয়। তো পুরো ইউটাতেই আমি দেখছি যে পানির খুবই অভাব, কারণ একটা মরুভূমি টাইপের জায়গা। তো যাই হোক, এখন আমরা এখানে ক্যাম্পিং করতেছি। আজকে সকালে আমরা অনেকগুলো হাইকে যাব, তার মধ্যে ওয়ান অফ দ্য ফেভারিট এবং বহু প্রতীক্ষিত একটা হাইক আমাদের জন্য অপেক্ষা করতেছে। এবং আমি দেখাবো যে এখানে কত রকমের আর্চেস আছে, এবং এই আর্চেস যেমন এটা হচ্ছে ব্যালেন্সড আর্চ, এবং 2000-এরও বেশি আর্চেস এই মোয়াব কিংবা আর্চেস ন্যাশনাল পার্কে আছে, এবং এগুলো সবই ন্যাচারাল। এটা কোনো কৃত্রিমভাবে তৈরি না, এগুলো প্রকৃতির মাদার নেচার যাকে বলে, সে নিজের হাতে ধীরে সুস্থে এটাকে এভাবে তৈরি করছে। তো আমরা এখন চলে এসেছি আমাদের দিনের প্রথম হাইকে। এটা অ্যাকচুয়ালি আমরা সূর্যাস্তের সময় হাইকটা শুরু করছি, কারণ এখানে রোদের মধ্যে হাইক করা মানা। তো সূর্যের তাপ যখন কম থাকে তখন হাইকিংটা শুরু করতে হয়। তো চলেন আমরা প্রথমে যাই সেই বহু প্রতীক্ষিত হাইকিংয়ে এবং আমাদের ডেস্টিনেশনে। এই হাইকটাতে আসার পরে প্রথমেই আমরা যে জিনিসটা নোটিস করছি সেটা হচ্ছে যে অনেকেই মাঝপথে ছেড়ে চলে যাচ্ছে, মানে অনেকে ব্যাক করতেছে। কারণ হচ্ছে যে হাইকটা দেখতে যদি অনেক ইজি মনে হচ্ছে, আসলে এটা অনেক কষ্টের ছিল। প্রচণ্ড গরম, সূর্যের যে তাপ, এবং যথেষ্ট পরিমাণে যদি পানি সাথে না থাকে কখনোই এই হাইকটা রেকমেন্ডেড না, কারণ এটা চারপাশে মরুভূমির মতন। যদিও সামনে দারুণ সুন্দর ভিউ আসছে, কিন্তু হাইকিংয়ের এখানে জায়গায় জায়গায় লেখা ছিল যে সাথে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে যাওয়ার জন্য, এবং একটু পরপর পানির সিপ নেওয়ার জন্য, মানে এক ঢোক করে পানি খাওয়ার জন্য। এবং অনেককেই আমি দেখছি যে মাঝপথে তারা চলে যাচ্ছিল হাইক মানে বন্ধ করে দিয়ে। তো মাঝামাঝি পথে চলে আসছি। আই সাফার ফ্রম অ্যাক্রোফোবিয়া, মানে আমার অ্যাক্রোফোবিয়া আছে উচ্চতাতে, কিংবা আমার মাথা ঝিমঝিম করে, মনে হয় যে আমি পড়ে যাব, আমি কাত হয়ে যাই। তো ওই যে সরু একটা লাইনের মতন দেখা যাচ্ছে, ওই সরু লাইনটাই হচ্ছে এই ট্রেইলের পথ, ওখান দিয়ে যেতে হবে। এটা দেখেই আমার গা মোটামুটি, আমি ভয় পেয়ে গেছি যে আমি কীভাবে এটা করবো। বাট যেহেতু আমি শুরু করছি, আমি এটা শেষ করে ছাড়বো, এটাই আমার সারা জীবনের মাইন্ডসেট, যেটা আমি একটা জিনিস শুরু করলে আমি সেটা শেষ করতে চাই, কখনো মাঝপথে রাখি না। তো হাত পা কাঁপতে কাঁপতেই আমি উঠতেছি, কারণ হচ্ছে এগেইন যে সামনে দারুণ একটা কিছু অপেক্ষা করতেছে, যেটা আমি না দেখানো পর্যন্ত, না শেয়ার করা পর্যন্ত আমার হচ্ছে না। আর সূর্যের তেজও কমে আসছে, সো হোপফুলি আই উইল মেক ইট টু দ্য টপ। ওই যে সবাই যাচ্ছে, তো আমি এখন এই পাথটাই ফলো করবো, এই ট্রেলটা। আর একটু আই হ্যাভ টু বি ব্রেভ, সো লেটস ডু ইট।
তো ফাইনালি চলে আসছি ডেলিকেট আর্ট। এই সেই ডেলিকেট আর্ট যেটা আমরা ছোটবেলাতে আমাদের কম্পিউটার স্ক্রিনে দেখছি অথবা ক্যালেন্ডারের পাতায় দেখছি। আমি যখন এখানে আসছি আমার না নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না যে আমি আসলে এই জায়গাটাতে দাঁড়ায় আছি। আর যারা জুলজির স্টুডেন্ট, যাদের জুলজি নিয়ে অনেক ইন্টারেস্ট, তাদের জন্য আমি মনে করি যে ইউটা হচ্ছে একটা মাস্ট। এখানকার যেই স্যান্ডস্টোন দিয়ে যে পাহাড় তৈরি হয়েছে এবং এটা এমনভাবে ন্যাচারালি ব্যালেন্স হয়ে রয়েছে যে কিছুই পড়ে যাচ্ছে না, কিছুই নড়ে যাচ্ছে না, মানে সবাই এত সুন্দরভাবে থেমে আছে। আর এখানে এত ভিড় ছিল যে চিন্তার বাইরে, কারণ এখানে সবাই সূর্যাস্ত দেখার জন্য বসে রয়েছে। সূর্যাস্তের যে আলোটা যখন ডেলিকেট আর্চ অথবা এই যে ইউটার যে আকাশের যে রঙটা যখন এই স্যান্ডস্টোনে যে পড়ে, এটার যে রিফ্লেকশনটা হয় এটা একদম পুরো লাল হয়ে যায় চারপাশে। মানে এটা একটা দেখার মতন ব্যাপার। এরকম দৃশ্য শুধু সিনেমাতেই দেখা যায়। এখন তো এআই এর যুগ, এআই দিয়েও তৈরি করা যায়, কিন্তু এই জায়গাতে অনেক সিনেমার শুটিং হয়েছে এবং অনেকেই বলে যে এতটা পথ পাড়ি দিয়ে এসে শুধু একটা সূর্যাস্ত দেখা, অথচ লুক এট দ্য লাইটিং, ন্যাচারাল লাইটিং। সূর্যের আলো পাথরে যে পড়তেছে সোনালি আলোটা, চারপাশ লাল হয়ে গেছে। এটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স। ডেলিকেট আর্চ থেকে নামতে নামতে আমাদের রাত হয়ে গেছে এবং একটু ভয়ও লাগতেছিল, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে আমি একটা কিছুর আওয়াজ শুনছি, একটা কিছু আমার পিছে পিছে আসতেছিল। ইট কুড বি মাউন্টেন লায়ন অথবা ববক্যাট, আমি জানি না, বাট আমার মনে হয়েছে আমি কিছু দেখছি। সো যাই হোক, পরের দিন সকালে আমরা উঠে যাচ্ছি আরও 3টা হাইকে। How beautiful is this? Last night was full moon with all the stars. Oh my god, it was breathtaking, like breathtaking. It was so beautiful that I couldn't believe my eyes that this place exists on earth. Literally, it felt like this is out of world. I mean it is so incredibly beautiful, and the camera, they don't do justice with this place. Like, you cannot explain until you're here and you see it on your own. এটা হচ্ছে ডেভিলস গার্ডেন ক্যাম্পগ্রাউন্ডের পিছনে। সকালে আমি একটু হাঁটতে বেরোছি দাঁত ব্রাশ করে, এবং এখান থেকে স্যান্ড ডিউনস যে ট্রেলটা আছে ওটা করব, এবং তারপরে যাব হচ্ছে ব্রোকেন আর্চ এবং ট্যাপিস্ট্রি আর্চ। আর এই অনেক সকালে হয় এখানে হাইকিং করা উচিত, অথবা একদমই সূর্যাস্তের পরে, কারণ এখানে প্রচুর গরম, আমি আগেও বলছি, এবং এখানে মানে মনে হচ্ছিল গায়ের মধ্যে একদম ফোসকা পড়ে যাচ্ছিল, এই লেভেলের গরম এখানে। এরকম হাইকের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সানশেড, মানে সানশেড থাকা খুবই খুবই জরুরি। আমরা ছাড়া ট্রেলার কেউই ছিল না, আর এত মসৃণ ট্রেল, কিন্তু এত কষ্টকর ট্রেল ছিল। একটা হাইক থেকে আর একটা হাইক তেমন দূরে না, বাট ট্রেলটা বেশ ভালোই, রোদ উঠে যাচ্ছিল। আর উই ওয়ার জাস্ট লাইক, যেহেতু আমাদের এটাই লাস্ট ডে এখানে আর্চেস ন্যাশনাল পার্কে, সো উই ওয়ার জাস্ট রেসিং and trying to finish as much as we can. আর্চেস ন্যাশনাল পার্ক অ্যাকচুয়ালি হাইকার্সদের জন্য এটা একটা স্বর্গ বলতে গেলে। সহজ থেকে চ্যালেঞ্জিং ট্রেলস পর্যন্ত প্রত্যেক রকমের ট্রেল এখানে আছে। আমরা এখন যে ট্রেলটা আজকে নিচ্ছি এটা মোটামুটি একটা খুবই ইজি একটা ট্রেল।
আসলে মাদার নেচার যে কখন কিভাবে কি করে রাখছে কোথায় এটা আমরা যত না হাইক করব, যত না আমরা এটা খুঁজবো কিংবা হেঁটে এটার কাছে যাব, ততক্ষণ আমরা জিনিসটা জানতে পারি না, দেখতে পারি না। আর্চেস ন্যাশনাল পার্কে আসার পরে আমি যখন এই আর্চেসগুলো দেখছি আমার কাছে অবাক লাগছে। এটা হচ্ছে ব্রোকেন আর্চ, আর এটার বেশি কাছে, এটার ভিতর দিয়ে হেঁটে যাওয়া যায় কিন্তু এটার উপরে ওঠা মানা। যতদূর চোখ যায় এরকম লাল পাহাড়ের দেশ, আমার কাছে মনে হচ্ছিল যে আমি একটা কোথায় চলে আসছি। এই যে স্যান্ডস্টোনটা হচ্ছে কালের পরিক্রমায় বালু জমে জমে এবং ঝড়ে বৃষ্টিতে অনেকভাবে এই বালুগুলা শক্ত হয়ে পাথরে পরিণত হয়েছে এবং এটা থেকে এরকম যে সুন্দরভাবে নিজেরাই নিজেদেরকে তৈরি করে নিচ্ছে, আকৃতি হয়েছে, এগুলা কি বলে আর্চেস। আর এই যে আর্চেস ন্যাশনাল পার্কে কিংবা মোয়াবে এবং ইউটাতেও আমি দেখছি যে গাছগুলো তেমন একটা বড় হয় না, কারণ হচ্ছে একটা এগেন এটা একটু মরুভূমির মতন জায়গা এবং এখানে গাছ বেশি দূর বাঁচতে পারে না। তো এই জন্যই মোয়াব অন্যান্য স্টেট থেকে, মানে ইউটা অন্যান্য স্টেট থেকে আলাদা, কারণ এটা পুরাই মনে হচ্ছে একটা আলাদা একটা জগৎ। বেসিক্যালি এখন স্লাইডিং পাথরের উপর দিয়ে হাঁটতে হচ্ছে। এই পাথরগুলা দেখতে, এই পাহাড়গুলো দেখতে যতটা সুন্দর দেখাচ্ছে, অ্যাকচুয়ালি এটার উপর হাঁটতে গেলে এটা জুতার কোনো গ্রিপ থাকে না এবং নিচের দিকে মনে হয় যেন গ্র্যাভিটি পুল করতেছে। এটা আমার হয় যে আমি পড়ে যাবো একটা ভাব হয় এবং আমার খুব ভয় লাগতে থাকে। আমি জানি না আপনাদের কারো হয় কি না, যদি এরকম হয় আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। পৃথিবীর সবচাইতে মসৃণ ট্রেইলে সবচাইতে কষ্টের হাইক ছিল এটা। আমাকে দেখা যাচ্ছে ওই যে ছোট্ট আমি কত বড় বড় পাহাড়ের মাঝখানে, এত মসৃণ ট্রেল কিন্তু যেমন গরম, বাবা গো বাবা, আমার জীবন বেরো যাচ্ছিল। এখন আসছি ট্যাপেস্ট্রি আর্চের কাছে। ইট লুকস লাইক আ লাফিং বুদ্ধা নেক্সট টু ইট। আমি এটার ভিতরে বসে কিছুক্ষণ জিরাই নিচ্ছি, মনে হচ্ছিল আমি একটা মঙ্ক পাহাড়ের মাঝখানে বসে ধ্যানে বসে গেছি। কিন্তু দিস ওয়াজ ওয়ান অফ দ্য হার্ডেস্ট হাইক। অলসো আরেকটা হার্ডেস্ট হাইক ছিল স্যান্ড ডিউনস ন্যাশনাল পার্কে, সেটাও আমি শেয়ার করব। এটা হচ্ছে ট্যাপেস্ট্রির নিচে যে আমি বসে রয়েছি এবং পাথরের যে শেপটা দেখা যাচ্ছে, আনবিলিভেবল। আমার মনে হয় পৃথিবীতে মানুষের একবার হলেও মোয়াবে আসা উচিত এবং এই জিনিসটা এক্সপিরিয়েন্স করা উচিত। এগেন, দিস ইজ লাইক মার্স অন আর্থ। আসলে মোয়াবে খুব কম সময়ই ছিলাম, মাত্র ১ রাত আর ২ দিন। ২ দিনও ঠিক না। তো এই কম সময়ে খুব বেশি কিছু দেখতে পারি নাই, খুব বেশি হাইকও করতে পারি নাই। ব্যালেন্স আর্চ বলে যেটা ছিল, সেটাতে আমার হাইক করার খুবই ইচ্ছা ছিল। শুনছি ওটা খুবই ইন্টারেস্টিং। নেক্সট টাইমে হোপফুলি আমি আবার ব্যাক করবো এখানে, জাস্ট টু হাইক দ্যাট অ্যান্ড টু এক্সপিরিয়েন্স মোর অফ মোয়াব। তো এই ছিল আমার মোয়াব এক্সপিরিয়েন্স এবং এখান থেকে এখন একটু অফ রোডিং করবো। অফ রোডিং করতে করতে এখান থেকে বের হয়ে যাব। আর অফ রোডিং করতে পার্ক থেকে বের হওয়ার সময় যে ভিউটা সেটা আমি দেখাচ্ছি এখন। ইদানিং একটা হুজুগ উঠছে যে সবাই মার্সে যায়, যাদের অনেক টাকা, মিলিয়ন্স অফ ডলার্স খরচ করে মার্সে যায়। এত দূরে যাওয়ার যাদের ক্ষমতা নাই, সাধারণ জনগণ, পাবলিক, তারা আমজনতা, তারা কিন্তু ইউটাতে আসলেই হয়, মোয়াব ন্যাশনাল পার্কে ঢুকলেই বুঝতে পারবে মার্স কীরকম হয় দেখতে। আমার এখান থেকে যাওয়ার কোনো ইচ্ছা নাই, তারপর এখন অফ রোডিং করবো লাইফের প্রথমবার। জিপ চালাবো, দেখি কীরকম এক্সপিরিয়েন্স হয়। আমি কখনো করি নাই, সো আই এম রিয়েলি রিয়েলি এক্সাইটেড টু ডু দ্যাট।
তো অফরোডিং করতে এসে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে বেসিক্যালি এবড়ো থেবড়ো রাস্তা দিয়ে আপনি মাথা ঠান্ডা রেখে ড্রাইভ করতে হবে। যারা পাকা ড্রাইভার তাদের জন্য খুবই খুবই ভালো ব্যাপার। এইটা আমেরিকাতে একটা থিং যে অফ রোডিং ইজ এ বিগ থিং। আর যারা আমার মতন বিভিন্ন বাইরের দেশ থেকে আসছে, স্পেশালি বাংলাদেশে আমরা এরকম রাস্তা দিয়ে বহু যাতায়াত করছি, আমাদের জন্য এটা কোনো ব্যাপারই না। এই ছিল আমার আর্চেস ন্যাশনাল পার্কের অভিজ্ঞতা। আমি যদি আমার পক্ষে কোনো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় তাহলে অবশ্যই প্রশ্ন করবেন, আমি সেটার উত্তর দিব। আর যে কোনো ন্যাশনাল পার্কে ক্যাম্পিং করতে হলে অ্যাটলিস্ট 6 মাস আগে থেকে বুকিং দিতে হয় recreation.gov-এ যে। সেগুলো সব রকমের তথ্য আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ এটা করতে আমি ভালোবাসি। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, আনটিল নেক্সট টাইম, চাও।